একাত্তরে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেটা মার্চের প্রথম তারিখেই ইয়াহিয়া খান যখন জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করলেন তখন থেকেই। আপনি একটু আগে যেটা বলছিলেন প্রতিরোধ যুদ্ধ, বলতে গেলে মানে ভাষাগত দিক থেকে সেটাই প্রতিরোধ যুদ্ধ। যে যখন জাতীয় সংসদ অধিবেশন স্থগিত করা হলো তখনই কিন্তু আন্দোলনরত বাঙালিরা রাজপথে নেমে এসেছিল, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তখনই কিন্তু রাজপথ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীরা LMG HMG এগুলো তাক করে ওই জিপের উপরে রেখেই টহল দিচ্ছিল। সেই তাক করা রাইফেলকে সামনে নিয়ে বাঙালিরা এগিয়ে গিয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। আসলে এই দৃষ্টিকোণ থেকে এটাই শুরু হয়েছিল প্রতিরোধ যুদ্ধ। এবং 1 তারিখের পরে 2 তারিখে সেভাবেই আন্দোলন চলছিল। এবং এখানে বাংলাদেশে আরও কিছু ঘটনা ঘটে গেল ঢাকাতে, সেটা তো আমরা সবাই জানি। তারপরে একটু ঘটনার ধারাবাহিকতায় বলতে হয় যে 2রা মার্চ যে ঘটনা একটা ঘটল সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা বলে একটি পতাকা প্রদর্শন করা হলো। সেখান থেকেই শুরু হয়ে গেল রাজপথে সেই প্রতিরোধ যুদ্ধ। এবং প্রতিরোধের যে জিনিসগুলা আমরা দেখেছি সেটা হচ্ছে যে তখনই রাজপথে পাকিস্তান সামরিক বাহিনী গাড়ি যাওয়া আসা করত। সেখানে গাছ কেটে রাস্তার পাশে বড় বড় গাছ, মানুষ এসে গাছগুলোকে সেটা গাছের গুঁড়িগুলোর ওটার উপর ফেলে দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছিল যেন গাড়িগুলো চলাচল করতে না পারে। এটা হওয়ার আরেকটা কারণ ছিল যে তারা অস্ত্র নিয়ে যাওয়া আসা করছে ওই পাকিস্তানি লোকগুলা, এবং মনে হতো যে কোথায় কোথায় যারা আছে তাদের আরও লোকজন, তাদের হাতে বোধহয় অস্ত্র দিয়ে আসছে। সেইগুলোকে প্রতিরোধ করার জন্য কিন্তু রাজপথে এইভাবেই প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে 3 তারিখ 4 তারিখের দিকে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পাহাড়তলী বাজার থেকে একটা মিছিল হয়েছিল আওয়ামী লীগ নেতাদেরও নেতৃত্বে। ওই মিছিলটা স্লোগান দিতে দিতে অগ্রসর হয়েছিল ওয়্যারলেস রেলওয়ের একটা আবাসিক কলোনি, ওয়্যারলেস কলোনির দিকে। সেখানে ছিল অবাঙালিদের বেশ বিচরণ। সেখানে যাওয়ার পরেই বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে, পাল্টা স্লোগানের মধ্যে দিয়ে সেখানে একটা মারামারি হলো। এবং অবাঙালিরা, যেটা আমরা জানি সেটা হচ্ছে যে তারা এইসব ব্যাপারে খুব সিদ্ধহস্ত ছিল, তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, ছুরি নিয়ে নেমে যেত। তো এইভাবে এসে তারা কিছু মানুষকে আহত করেছিল সেখানে। যেহেতু যারা মিছিল করেছিল তাদের মধ্যে হয়তো এদিক ওদিক থেকে 2-1টা লাঠি টাঠি নিয়েছে, তারা তো প্রস্তুত হয়ে যায়নি। তখনই ওখানে একটা মারামারি পর্যায়ে গিয়েছিল এবং আহত নিহত হওয়ার অনেক ঘটনা ঘটেছিল। এই ঘটনা শোনার পরে ওই ইস্পাহানি টেক্সটাইল মিলের পাশে একটা কলোনি ছিল ঝুপড়ির মতো, সেখানে এই ইস্পাহানেরই শ্রমিকরা থাকতো। যে বাঙালিরা সেই রাগ সংবরণ করতে না পেরে সেই কলোনিটাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পরে তারা পাশে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ে যে অবাঙালিরা আশ্রয় নিল বাঙালিরা। এর পাশাপাশি কি হয়েছে, কবিল্লা ধাম একটা মানে এক ধরনের রিফিউজি কলোনি ছিল রেল লাইনের পাশে, আপনারা দেখবেন। সেখানকার অবাঙালিরা কিন্তু তাদের বন্দুক টন্দুক নিয়ে তাদের ঘরের জানলা দিয়ে বিভিন্ন বাঙালি যারা হেঁটে যাচ্ছিল তাদের উপর গুলি করে তাদেরও আহত, অনেকে নিহত হয়েছিল। এগুলোকে প্রতিরোধ করার জন্য বাঙালিরা আবার একত্রিতভূত হয়ে কোথায় কোথা থেকে পেলে অস্ত্রশস্ত্র এনে তাদের উপর, বিন্ডিগের উপর আক্রমণ করা শুরু করেছিল।
এইভাবে অনেকে তাদের বাড়িঘর ছেড়ে দিছে, অনেকে ঘর পুড়ে গেছে সেখানে ছেড়ে দিছে। এগুলো মানুষ অনেকটা সবাই মানে রিফিউজিরা রিফিউজির মতো, বাঙালিরাও রিফিউজির মতো হয়ে গেল। ওই যে পাহাড়তলির ওই দিকে রেল লাইনের পাশে রিফিউজিদের জন্য কিছু বিল্ডিং করা ছিল, তারা ওখানে থাকতো। ওখান থেকে তারা যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তারাও গুলি করে অনেকে আহত হওয়ার পরে বাঙালির আসলে রিফিউজিরা ওখানে একত্রিত তো যাই থাক, বাঙালির সংখ্যা তো অনেক বেশি। সবাই শোনার পরে কেউ লাঠিসোঁটা নিয়ে টুকটাক বন্দুক যারা পাইছে অস্ত্র নিয়ে ওখানে এসে ওখানে আক্রমণ করছে। আর এর মধ্যে পুলিশরা আসছে এই এই মানে এই গণ্ডগোলটাকে থামিয়ে দেওয়ার জন্য। তো তখন তো মানুষের হাতে অস্ত্র, পুলিশ তো এত কিছু বুঝতে পারে নাই। পুলিশ দেখলেই গুলি করে দিছে মানুষের দিক সেদিক লুকিয়ে। সেগুলো দেখে পুলিশ উইথড্র হয়ে গেছে। এরপরে নেভি আসলো, তাদের সাথে বোধহয় আমরা যতটুকু দেখছি তাদের সাথে বোধহয় কিছু ওই ইপিআরও আসছে। তো তারা এসে এগুলো মানুষজনকে সরিয়ে টরিয়ে দিয়ে পরিস্থিতি অনেকটা হতে প্রায় 5-6 দিন লেগেছে। লাগার পরে আপনারা হয়তো শুনে থাকবেন তখন ব্রিগেডিয়ার মজুমদারকে চট্টগ্রাম পাঠিয়েছিল এগুলোকে সামরিক বাহিনীর মাধ্যমে তার নেতৃত্বে এই কন্ট্রোল করার জন্য। উনি আসার পরে বোধহয় সপ্তাহখানিক ছিলেন, সপ্তাহ আরও কিছু বেশি দিন, আমি ঠিক সময়টা বলতে পারবো না। তো উনি কিছুটা কন্ট্রোল করে আসার পরে ওনাকে আবার নিয়ে যাওয়া হলো ঢাকাতে। তো এর মধ্যে কিন্তু রাস্তাঘাটে বন্ধ করা, ছোটো ছোটো কালভার্টগুলো ভেঙে ফেলা, মানুষকে বলতে হচ্ছে না, কুড়াল দাও এটা সেটা নিয়ে আসে, রোডের উপর যে ছোটো ছোটো কালভার্টগুলো আছে এগুলো ভেঙে ফেলতে শুরু করছে। তারপরে গাড়ি ঘোড়া খুব বেশি মুভমেন্ট করতে পারছিল না, এইভাবে চলতেছিল। তারপরে কুমিল্লা থেকে বড় একটি সামরিক বাহিনীর কনভয়, অনেকগুলো ট্রাক, একজন একরকম বলে 30 থেকে 40টার ট্রাকের একটা কনভয় আসছিল। সেটা বিভিন্ন জায়গায় ওরা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আসতেছিল, সেখানে টুকটাক যুদ্ধ হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা হয়েছে ফাইট, সেটা হচ্ছে যে কুমিরাতে তখন একটা ওই বাংলাদেশ রেলওয়ের একটা বক্ষব্যাধি হসপিটাল ছিল পাহাড়ের উপরে। ওখান থেকে যারা বাঙালি সামরিক বাহিনী ছিল, বাঙালি এমনি সিভিলিয়ান যারা ছিল, তারা ওখানে নিয়ে আশ্রয় নিয়েছিল। এরা যখন ওই রাস্তা দিয়ে ওখানে খবর পাওয়ার পর যাচ্ছিল, তখন ওখান থেকে তারা সুবিধা মতো পেয়েছে, তো এরা উপরে উঠছে, এরা নিচে উপরে দাঁড়া আছে। সেখানে তারা বেশ মার খেয়েছিল ওই বাঙালি সামরিক বাহিনী এবং বাঙালি লোকদের হাতে। ওটার পরে তো ওরা খুব মানে অ্যাগ্রেসিভ হয়ে গেল। তো কুমিল্লা থেকে বেরিয়ে আসার পরে সেই কনভয়গুলো যখন শহরের ভিতর ঢুকতেছিল, আশেপাশে যেসব ঘর বাড়ি পেয়েছে, আর তখন তো রাস্তাঘাটের আশেপাশে কাঁচা ঘরই বেশি, তো সেই ঘরগুলোর মধ্যে তারা ওই গান পাউডার দিয়ে গুলি করে, ট্রেসার বুলেট দিয়ে গুলি করে আগুন জ্বালিয়ে দিয়ে আসছিল। সেখানে দুর্ভাগ্যক্রমে আমাদের একটা টিম ছিল, গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম ওই কুমিরাতেই কিছু খাদ্যদ্রব্য, আমাদের সাথে কিছু ইপিআর বাহিনীর লোকজন ছিল। আমাদের একটা স্টেশন ছিল চিটং মেডিকেল কলেজের ওখানে। ওরা অনেকে চিটং ক্যান্টনমেন্ট থেকে এদিকে আসছিল পালিয়ে, ওরা কিছু লোক আমাদের সাথে সেই গাড়িতে ছিল। তখন আমাদেরকে যখন বলা হলো, তখন কিন্তু জিয়া রহমান সাহেবরা এই 16 শহরের ওনাদের যে 8 বেঙ্গল রেজিমেন্ট ট্রেনিংয়ের সেন্টার ছিল, ওখান থেকে তারা আস্তে আস্তে কালুরঘাটের দিকে চলে গিয়েছিল। সেটা হচ্ছে যে 27-28 মার্চের দিকে। তো ওখানে চলে যাচ্ছিল, ওখানে সেভাবে তারা সেখানে একটা কনসেন্ট্রেট করছিল। তো এর মধ্যে এই যে 16 শহরের ওখান থেকে যখন ওরা ওখানে কনসেন্ট্রেট করলো, এইদিকে অবাঙালিরা কিছু জায়গা খালি পেয়ে গেল, ওরা ওখানে যে আবার করার পর ওখানে বিভিন্নভাবে তারা এক ধরনের লুটপাট, মানুষ মারা এগুলো শুরু করে দিল। এইগুলোকে আবার প্রতিরোধ করার জন্য
ওই পাশেই পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, ওখান থেকে ছাত্ররা কিছু হোস্টেলে ছিল, ওরা আশেপাশের লোকজনকে নিয়ে তারা এসে এদেরকে ওখান থেকে আবার হটিয়ে দিল। এইভাবে মানে পাল্টা দখল আবার বেদখল এগুলো চলতেছিল। এবং যখন মজুমদার সাহেব চলে গেল তখন কিন্তু যারা বাঙালি ছিল এগুলো করতেছিল তারা একটু নিরাশ হয়ে গেল। তো নিরাশ হয়ে যাওয়ার পরে এখন গাড়ি নিয়ে যাওয়া ছোটো ছোটো কালভার্টগুলো ভেঙে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া মুশকিল। ইভেন আপনার এখন যেটা ওই বদধারা টার্মিনাল হয়েছে সেখানে ওই বড় একটা নালা আছে, অনেকে করছে কি ওই কোদাল খন্তা এগুলো নিয়ে যায় সেই রাস্তাটাকে কেটে নালার সাথে নিয়ে আসছে, কোনো গাড়ি ঘোড়া না, জিপ তো ওইসব গাড়ি দিয়ে ওইসব রাস্তা ওরকম হলেও যেতে পারে। তো ওইখানেও তারা পাকিস্তান আর্মির একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যেহেতু আরও একটু পরে কালুরঘাট ব্রিজের আগে সাইডে দিয়ে যাওয়ার জন্য যে জায়গাগুলো আছে দোকানদার ছিল, ওইখানে বেশ ভালো একটা পজিশনে ছিল সামরিক বাহিনীর লোকগুলা। সেকালে কিছু কিছু নাম আমার জানা আছে, তার নামগুলো বলতে চাই না, অনেকের ব্যাপারে তর্ক বিতর্ক আছে, এগুলো নিয়ে আমি বলতে চাই না। তারা সেখানে ছিল। অবশ্য মুক্তিযুদ্ধের পরে তাদের কারো ভূমিকা ভালোই ছিল, কারো ভূমিকা হয়তো তারা অনুপস্থিত ছিল অনেক সময়, অনেক দীর্ঘ সময় ধরে। তো ওইখানে তারা সম্মুখ যুদ্ধ মতো একটা যুদ্ধ হলো, সামনাসামনি যুদ্ধ। সেখানে কিন্তু বাঙালি যারা ছিলেন, কয়েকজন অফিসার ছিলেন, তারাও ছিলেন। তারা আস্তে আস্তে যুদ্ধ নিয়ম অনুযায়ী তারা সেখান থেকে রিট্রিট করে কালুরঘাট ব্রিজ ক্রস করে ওই পারে চলে গিয়েছিল। কালুরঘাট যুদ্ধটা ওইখানেই মোটামুটি বন্ধ হয়ে গেছিল। ওনারা বিভিন্ন সময় যে ওই কালুরঘাট ব্রিজ ক্রস করে যাচ্ছিল দক্ষিণ দিকে, সেখানে ওরা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয় নাই। তার এইদিকে আবার আপনার চট্টগ্রাম শহরে যে নেভির যে একটা ছিল ট্রেনিং সেন্টার ঘাঁটি ছিল, সেখানে ওরা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় টহল দিয়ে ওই যে বাঙালিদের কথা শুনে 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 বিভিন্ন এলাকায় যে ওই বাঙালি এলাকাদের ওদের এলাকায় যে ওরা বিভিন্ন রকম লুটপাট অত্যাচার শুরু করছিল। এইভাবে করতে করতে একটা সুন্দর একটা সময় আসলো, সেটা হচ্ছে 7ই মার্চ। 7ই মার্চে আসলে বঙ্গবন্ধু কিন্তু 6 বার তার ভাষণে বলেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 6 বারটা কীরকম? উনি এক জায়গায় বলছেন, যদি আর একটাও গুলি চলে, যদি আমার মানুষকে হত্যা করা হয়, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের প্রতি আমার অনুরোধ দিল, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, শত্রুদের শেষ করতে হবে, খতম করতে হবে। এরকম খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, এই ধরনের সে 6 বার বলছে। পরে বলছে সে তো যে স্বাধীনতার সময় মুক্তির সম্মান। এই ভাষণটার পরে কিন্তু মানুষ আর কারো কথার জন্য অপেক্ষা করে নাই। সবাই যেখান থেকে যে পারছে অস্ত্র কালেকশন করে ট্রেনিং সেন্টার করছে, অস্ত্রের গোডাউন ছিল, ব্যাংকের অস্ত্রের গোডাউন ছিল, বিভিন্ন ইনস্টিটিউশনের গোডাউন ছিল, এগুলো সব ভাঙিয়ে চুরে নিয়ে টিয়ে আসে সবাই তখন প্রশিক্ষণ নেওয়া শুরু করলো। তখন অনেকেই মানে এই কি বলে সামরিক বাহিনীর লোক ছিল, রিটায়ার্ড করার লোক ছিল, তারা সেখানে ট্রেনিং দিতে। তখন একটা শক্তিশালী রূপ সৃষ্টি হলো চট্টগ্রাম শহরের মধ্যে। এইটা হওয়ার পরে এই যে প্রতিরোধগুলো বিভিন্ন জায়গায় তারা করেছিল, বিভিন্ন এলাকা, ওইখানে বাঙালিরা একত্রিত, ওই জায়গাগুলো কিন্তু বেশ শক্তিশালী হয়ে গেছিল। তখন কোনো জায়গায় আসতে, বিশেষ করে তখনও কিন্তু বাংলাদেশ নেভিরা মুভমেন্ট করতেছে, ওই যে পোর্টের এই দিক থেকে জিপ নিয়ে তারা যাওয়া আসা করতেছে। কিন্তু প্রতিবন্ধকতা, রোড টোড নষ্ট, তারপরে গাছ ফেলে দেওয়া হয়েছে, এগুলো করে তারা বেশি ভালো মুভমেন্ট করতে পারেনি। এর মধ্যে রফিক সাহেব সবচেয়ে সুন্দর একটা পজিশনে ছিলেন। তখন তো উনি ক্যাপ্টেন রফিক ছিলেন, যে সিআরবির একটা
বাংলোতে রইলেন, যেটা খুব প্রসিদ্ধ, বিশ্বব্যাপী প্রসিদ্ধ কাঠের বাংলো। সেখানে থেকে উনি সবচেয়ে ভালো কাজ যেটা করেছিলেন, বিডিআর যারা ছিল অস্ত্রসহ তাদেরকে এক জায়গায় সংগঠিত করতে পেরেছিলেন। এখানে আবার সংগঠন করতে পেরেছিলেন এই রেলের কয়েকটা জায়গায়, আরও সংগঠন করেছিলেন হালি শহরের কয়েকটা জায়গায়, এবং ওখানে 2-1টা স্কুল ছিল প্রাইমারি স্কুলের মতো, ওইসব স্কুলগুলোতে। এবং প্রথম দিকেই ওই বিডিআর ক্যাম্পের মানে ইপিআর ক্যাম্পের যারা ছিল তাদেরকে কিন্তু রফিক সাহেবের নেতৃত্বে এবং ওখানকার বাঙালিদের নেতৃত্বে যারা পলিটিক্যালি কনসাস যারা ছিল, ছাত্রলীগ করতো এবং ইয়ে করতো, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে অনেক বিডিআরকে ইপিআরকে তাদের ক্যাম্প থেকে বের করে দিয়ে যদ্দূর পরে তাদেরকে শায়েস্তা করা হয়েছে। ওইটার জন্য তখন বিডিআররা যে রিইনফোর্সমেন্টের যে ব্যাপারটা, এটা তারা কন্ট্যাক্ট করতে পারতেছিল না। তখন দেখা গেল যে এই যে প্রতিরোধের ব্যাপারগুলো আরও বেড়ে যাচ্ছে। তারপর ওইখানে একটা জায়গা আছে নাথপাড়া, হালিশহরের পাশেই। তো ওই নাথপাড়াতে অনেকগুলা ঘটনা ঘটে গেল। সেটা কীরকম, ওই কুমিল্লার থেকে যে আপনার কনভয়গুলো আসছিল, সেটা তো আস্তে আস্তে চট্টগ্রাম শহরে ঢুকে যাচ্ছে, এবং ওরা আসছে শুনে এদিকে কিছু আর্মি যারা আছে, নেভি আছে, অন্যান্য ক্যান্টনমেন্টের মধ্যে চিটং ক্যান্টনমেন্টে যারা ছিল, ওরা আসছে শুনে ওরা কিন্তু আরও একত্রিত হয়ে গেল। তো একত্রিত হয়ে যাওয়ার পরে তারা শুনেছে যে ওই হালি শহরের বিডিআর ক্যাম্পে অনেক বিডিআরকে, পাকিস্তানি বিডিআরকে হত্যা করা হয়েছে অনেক নির্মমভাবে। তারা ওই দিকে আস্তে 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 এসে, তখন বোধহয় 24 কি 25শে মার্চ হবে, ওরা এসে তখন এখানকার বাঙালিরা যারা ছিল, এখানকার সামরিক বাহিনীর লোকরা যারা ছিল, তাদেরকে যেখানে যেভাবে পাইছে, তারা তো অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আসছে, তাদেরকে যেভাবে পারছে তাদেরকে সেখানে হত্যা করে ফেলছে। তারপরে ওই যে ঈদগাহ, যেটা কাঁচা রাস্তা, লোকাল ল্যাঙ্গুয়েজে ঈদগাহ কাঁচা রাস্তার মাথা বলে, সেখানে একটা অ্যাম্বুশ করেছিল এই ইপিআররা, কিছু বাঙালিরা এবং কিছু পুলিশের লোকরা। এখন ওখানে বড় বড় ইমারত হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এক পাশে একজনের বাড়ি ছিল আমেরিকাতে, আরেক পাশে ছিল রেডিও তখন তো রেডিও পাকিস্তানের ভান্ডার, স্টোর ছিল, ওইখানে কিছু লোক ছিল অ্যাম্বুশ করে অস্ত্রশস্ত্র নিয়ে। আর একটা বাড়ি ছিল নাহার বিল্ডিং, সেখানে ছিল। তা এরা যখন সবসময় মুভমেন্ট দেখা গেছে, নেভাল মুভমেন্ট, ওরা কীভাবে সময় পেয়েছে যে এরা এদিকে আসবে, তখন সেখানে একটা অ্যাম্বুশ তারা করেছিল, অনেক সাকসেসফুল সফল একটা অ্যাম্বুশ করেছিল। ওখানে প্রায় 25-30 জন নেভিকে হত্যা করা হয়েছিল। এবং ওরা সামরিক কায়দায় করছিল। ওই যে কতগুলো এমনি দোকান থাকে না, ওই রাস্তার পাশে বসে বিড়ি সিগারেট এগুলো বিক্রি করে, টঙের দোকান। তো ওটা বোধহয় সামরিক বাহিনীর লোকদের বিষয়, টঙের দোকান ভেঙে এনে রাস্তার পাশে রাখছে, যেন একটা গাড়ি আসলে একটু ঘুরিয়ে আসতে হয়। এই রাস্তাটা সোজা, তো ওইখানে রাখছে, তো একটু ঘুরে যেতে গেলে একটু মাটির রাস্তা পরে স্লো হয় গাড়িগুলা। হ্যাঁ, স্লো হইলে ওখানে ওই জায়গাটায় তারা তখন গুলি করে স্পটটা ঠিক করছিল। ওরা নেভিটা যখন আসলো এখানে, ওই জায়গায় গুলি করে এই 30-35 জন লোককে হত্যা করা হয়েছিল। এবং এই সাকসেসফুল অপারেশনের পরে ওরা যখন আবার এখানে আসলো, তখন ওই বিডিআররা, পুলিশরা ওই রেডিওর যেটা গোডাউন ছিল সেটার 3 তলার মধ্যে ছিল, ও নাহার মঞ্জিলের সেই বিল্ডিংয়ে তারা ছিল। এরা কি করছে, নেমে যখন যেভাবে যাকে পারছে গুলি করা শুরু করেছে। করার পরে দেখা গেলো যে ওইখানে তারা 3টা লোক পেয়েছিল ওই রেডিও স্টোরের সে বিল্ডিংয়ের 3 তলায়। সেখানে তারা তাদেরকে মেরে রশি দিয়ে ডেড বডি ঝুলাইয়ে ছাদের পাশ দিয়ে এরকম ঝুলিয়ে রেখেছিল 3টা লোককে। এখন আমরা ওখানকার, আমার বাড়ির পাশে সেটা ঘটনাটা করছে। সেখানে আমরা যারা ছিলাম, আমরা তাদের ডেড বডিটাকে চেষ্টা করলাম ওই দাফন করার জন্য। আমরা রাস্তার পাশেই
সেখানে তাকে আমরা দাফন করলাম। ওইখানে আমরা একটা স্থাপনা করছি স্মৃতির জন্য আর কি। ওদের নামগুলো দিয়ে রাস্তার ফুটপাতের মধ্যে একটা দিয়ে ইট টিট দিয়ে সুন্দর করে টাইলস দিয়ে ঠিক করে দিয়েছে। এটা আমরা বিডিআরের হেল্প নিয়েছিলাম, ওরা নিজেরাই সেই ওই স্তম্ভটা করে দিয়েছে। এটা আমরা একটা স্মৃতি ধরে রাখতে পেরেছি। এরপরে যখন ওই কুমিল্লা থেকে আসা পাকিস্তানি বাহিনীরা ঠিক চট্টগ্রাম শহরে ঢুকলো কর্নেলহাটের এখান দিয়ে, সেখানে ঢুকলো ইস্পানি টেক্সটাইল মিলের এখান দিয়ে, আর ওই যে বিল্ডিংগুলো থেকে গুলি করছিল বাঙালিরা, সেই কলোনির ভিতর দিয়ে ঢুকে শহরে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো। তারপর ওরা ইস্পানি দিয়ে যারা প্রবেশ করলো তারা হচ্ছে যে জাকির হোসেন রোড দিয়ে জিসির মোড়ের দিকে চলে গেছে, কিছু শহরের দিকে ঢুকে দেওয়ানহাটের দিকে চলে আসছে, কিছু শহর দিকে ঢুকে চলে গেছে যে ওই যে নেভালরা যারা ছিল বন্দরের ওই দিকে চলে গেছে। এইভাবে আস্তে আস্তে তারা চট্টগ্রাম শহরটাকে দখল করে ফেলতে শুরু করলো। তারপরে 27শে মার্চে যখন স্বাধীনতার ঘোষণা করা হলো, টার্গেট হয়ে গেল বাংলাদেশ পাকিস্তান রেডিওর সেই কালুরঘাটে, মানে যেখান থেকে করে আর কি রিলে করে বড় টাওয়ার আছে সেটা এখন সেটার থেকে আমার মনে হয় সেটা এই 30 কি 31 তারিখ দিকে বোধহয় সেখানে বম্বিং করা শুরু হলো। তা আমরা তো শহর থেকে তখন মোটামুটি একটা খণ্ড যুদ্ধের মধ্য দিয়ে ডিটাচড হয়ে গেছি, আমরা ওই দিকে চলে গেছি সীতাকুণ্ড টেন্টের ওই দিকে। তো এরা এটা করতে করতে তখন তো আর কালুরঘাটে আর কেউ থাকলো না, কারণ এয়ার ফাইটটাকে মানে অ্যাটাক করার মতো কোনো ইকুইপমেন্টস তাদের কাছে তখন ছিল না। তখন এইভাবে আমার যদ্দূর মনে হয় 2 তারিখেই মোটামুটি শহরের অংশটা যেদিকে থেকে যুদ্ধ হওয়ার কথা কালুরঘাট অংশটা আস্তে আস্তে কিন্তু প্রতিরোধকারীদের শূন্যতার সৃষ্টি হয়ে গেল। তারা শেষ পর্যন্ত একটা ফাইট দিয়েছিল কালুরঘাট ব্রিজটা, এটার পরে দিয়ে আরেকটা খাল তো বুঝতে পারেন, এই একটা খাল আছিল, ওই খালের ওখানে তারা লুকিয়ে যে ছিল, ওইখানে একটা ফাইট বোধহয় তারা দিয়েছিল। এবং আমার জানা মতো ওই ফাইটটাই বোধহয় প্রতিযুদ্ধের সামরিক বাহিনীর লোকদের বোধহয় শেষ ফাইট, এবং তারা শেষ পর্যন্ত সেখান থেকে চলে যেতে বোধহয় বাধ্য হয়েছিল। আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম আমবাগানের এখানে, দেখি যে একটা জিপ আসতেছে, সেটা থামাইলাম, সেটা রেলের জিপ। সেটা থামিয়ে ড্রাইভারকে হাত মাথায় বুলিয়ে দিয়ে তুমি চলো আমাদের সাথে। কথা আমি কেন যাব, তুমি যুদ্ধ করবা দেশের জন্য, বাংলাদেশ স্বাধীন হবে। বলে আপনারা থাকেন কোথায়, এরকম বলে টলে সে নেমে গেল। আমরা সেই জিপটা নিয়ে নামলাম। তারপর ওখান থেকে আমরা তখন মেডিকেল কলেজের আমাদের একটা ছিল, সবাই গেট টুগেদার হতাম সেখানে। এবং সেখানে ওই যে বঙ্গবন্ধুর ভাষণের পরেই কিন্তু আমরা ওখানে বিশাল এক ট্রেনিং ক্যাম্প করতে করতে 500-700-1000 লোকের তখন উপস্থিতি দেখা গেল। তো আমরা ওইখানে থাকতাম। ওখান থেকে যখন আমাদেরকে বলা হলো যে এইখানের এই যে পাহাড়টা দেখছেন আপনারা জেমস ফিল্ডের, এখানে কিন্তু তাদের অনেকগুলো গাড়ি আছে, জিপ আছে, প্রায়গুলো নতুন নতুন আমাদের মনে হয়। তা আমরা গেলাম, আপনাদের অনেকক্ষণ করলেন আমাদের হারুন ভাই, ওনার বিশাল ভূমিকা ছিল। আমি 4-5 জন মেন রোড দিয়ে নিয়ে যায়, পাহাড়ের উপর দিয়ে উঠে আমরা গেলার পরে ওই দিন আপনাকে একটু বলছি আমি, শুনশান জায়গা, কেউ নাই। আমরা টাকাটাকি করার পরে দেখলাম দোতলার বারান্দায় একজন মানুষকে দেখা যাচ্ছে, উনি মনে হলো উনি বিদেশি কেউ। ওনাকে আমরা নিচের থেকে বোঝার চেষ্টা করলাম, উনি আবার নিচে হেঁটে এসে নিচে আসলো গ্রাউন্ড ফ্লোরে। আসার পর জিজ্ঞেস করলাম, আমরা বললাম যে আমরা এই কাজে আছি, এই ব্যস্ততার মধ্যে আছি, বা আমরা তোমার হেল্প চাই। তো মনে করছে হয়তো কিছু টাকা পয়সা চাই, আমাকে হেল্প চাই, যে আমাদের ট্রান্সপোর্ট দরকার, তোমার এখানে অনেক গাড়ি, আমাদেরকে একটা গাড়ি, ওরা গাড়িটা একটা দিয়ে দিল। মেডিকেল কলেজের পিছনে, মেডিকেল কলেজের
হোস্টেলটা আছে না, ঠিক হোস্টেলের পশ্চিম দিকে মাঠের, যেটা দিয়ে ওই মেডিকেল কলেজে ঢোকার সময় সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, দেওয়ালের মধ্যে গাছ গুছলগুলো সুন্দর দেখা যায়, সেটা। তো সেখান থেকে আমরা জিপটা নিয়ে চলে আসলাম। ওই ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুনি সেটা ড্রাইভ করে নিয়ে আসলো। তারপর আমরা এসে এক জায়গায় খালেক বিল্ডিং বলে কথা, কাবলিদের বিল্ডিং ছিল, ওখানে একটু গোলাগুলি হচ্ছে, আমরা দেখতে গেলাম। ওখানে দেখলাম যে লোকজনের একটা লুটপাটের ইচ্ছা মনে হচ্ছে। আমরা ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে চলে মেডিকেল কলেজে আসার পর বলো তোমাদেরকে একটু ইয়েতে যেতে হবে, কুমিরা যেতে হবে। কি হয়েছে সেখানে? বলো যে ওখানে কিছু খাবার ইয়ে হয়েছে, আসছে, আর 2 জন সামরিক বাহিনীর লোক আছে, ওদের কাছে কিছু অস্ত্রশস্ত্র আছে, বোমা টোমাও আছে। তো আমাদের ওই যে তখন 4 কোণ স্কোয়ার কতগুলো টিন ছিল না, এত উঁচু উঁচু, টিন ভরা মাংস, টিন ভরা পরোটা, টিন ভরা রুটি, এগুলা দিয়ে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। ওই বিডিআরকে তুলে দিল ওদের হাতে। ওই তখন তো আমরা চিনি না ওই হ্যান্ড গ্রেনেড নাকি, ওইটা 4-5টা হ্যান্ড গ্রেনেড আছে, সেটা শেষ সহ নিয়ে আমরা, কে অর্ডার দিচ্ছে আমি ঠিক জানি না, মানে ওই কুমিরার রসদগুলো নিয়ে জানো। কালুরঘাট যে টিমটা, সামরিক বাহিনীর টিমটা বেশিরভাগ ওখানে ছিল। রফিক সাহেব তো একটু এই শহরের মাঝামাঝি দিকে ছিল। আর তখন তো যোগাযোগের এত মানে ইয়ে ছিল না, সুবিধা ছিল না। তো ওখান থেকে আসার পর আমরা ওগুলো নিয়েই হলাম, রওনা করলাম। তো পথের মধ্যে অনেকে বিভিন্ন লোকের বিভিন্ন সুবিধার জন্য আমাদেরকে জোর জবরদস্তি গাড়ি করে থামিয়ে, তারপর আমরা যখন কর্নেলহাট ক্রস করলাম, ক্রস করার লোকজন অনেক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, যে গাড়ি আর চালানো সম্ভব হচ্ছে না। তখন আমরা নামলাম, আমি দেখলাম যে 2 জন এই কাপড় চোপড় অর্ধেক পরা, কিছু আহত হয়েছে, 2 জন বিডিআরকে ওরা বান্ধিয়ে রাখছে, বাঙালি। কি হয়েছে এই বলে যে উনিরা অস্ত্র ছিল ওনাদের হাতে, এই যে রাইফেল, ওনারা পালাই যাচ্ছে, আমরা ওনাকে ধরে রাখছি, যুদ্ধ করতে হবে। তো আমাদের সাথে যে 2 জন ছিল, যে আপনারা একটু যাই জিনিসটা একটু মীমাংসা করে দেন। তো ওরা যাইটাই ওরকম করে টোরে কোনোরকম ঠেলাঠেলি করে জিপে তুলে আমরা সাথে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা যখন ভাটিয়ারিটা পার হয়েছি, ভাটিয়ারির পরে একটু লম্বা একটা বড় একটা ব্রিজ ছিল, সেখানে ক্রস করার পরেই আমাদের পাশের বিডিআররা বললো যে সামনে দুশ্মন, আপনি গাড়ি থামান। দেখলাম রাস্তার 2 পাশ দিয়ে ক্যামোফ্লেজ করা, ওই যে হ্যামলেটের মধ্যে গাছ টাছ দিয়ে যেভাবে সিনেমাতে আমরা দেখি, ওরকম করে মানুষ আসতেছে। তা আমরা তো এত অভ্যস্ত না। আমরা জিপের থেকে একটু নেমে 2-3 জন আমাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগ ট্যাগ দেখাই বললাম যে আমরা বাঙালি। তো বিডিআররা যায় তাড়াতাড়ি আমাদেরকে ধরে নিয়ে গাড়িতে নিল, যে আপনার তাড়াতাড়ি গাড়ি ব্যাক করেন, নাহলে গাড়ি ঘোরান। আর আমরা চিন্তা করলো যে এখানে রোডের উপর গাড়ি ঘোরাতে গেলে অনেক সময় লাগবে, আমরা ব্যাগ দিয়ে কতটুকু দূরে গেলে পরে চেষ্টা করবো ব্যাক করার জন্য। উনি ব্যাগ দেওয়া শুরু করলো। ব্যাগ দেওয়া শুরু করে এই যে আমরা গাড়িটা থামিয়ে ব্যাগ দেওয়া শুরু করছি, ওই দিক থেকে দূরের থেকে এখন গুলি করার আওয়াজ পাচ্ছি। আর গুলি করলে তখন একটা শোঁ একটা আওয়াজ হতো, মাথার উপর দিয়ে গুলি গেল। তারপরে আমরা এইভাবেই ব্যাক করে আসলাম। ব্যাক করে আসার পরে বড় ব্রিজটা আসার আগে একটা ছোট ব্রিজ ছিল, এটার কাছে মনে হয় পাশে ওদের ওই যে আর্মির মানে যুদ্ধের যে নিয়ম, একটা স্কট পার্টি বোধহয় আগে অ্যাডভান্স পাঠিয়ে দেয় অবস্থা বোঝার নাকি, ওরা এখানে সিগন্যাল দিলে এরা মার্চ করে, ওরকম হয়তো হবে, আমরা আন্দাজ করছি। ওই ব্রিজটার পাশ থেকেই ওরা, আমরা তো গাড়ি যাচ্ছে, আমাদেরকে গুলি করলো, কয়েকটা গুলি লাগলো। আমরা ঠিক তখন তো গুলির আওয়াজ পাচ্ছি, আর কোথায় করছে কোথায় করছে আমরা বুঝি না। একটা গুলি কী করলো, দরজা দিয়ে এসে আমার বুকের সামনে দিয়ে যে হারুন সাহেব গাড়ি চালাচ্ছিলেন, স্টিয়ারিংয়ে লাগলো। স্টিয়ারিংয়ে লাগার পরে উনি আর করতে পারলো না, এই সাহস এবং ব্যালেন্স দুইটাই উনি হারিয়ে ফেললো। তো এইখানে আমার একটা ভুল ছিল, আমার কাছে যে লুগার ছিল, আমি হাত বের করে এখানে গুলি আসার পর আমিও কয়েকটা গুলি করলাম, যে দেখা যায় না আমাদের কাছে কিছু আছে। ওই গুলির আওয়াজে হয়তো হারুন ভাইয়ের একটু
ভয় লাগছিল। পরে আমরা জিপটা কন্ট্রোল করতে পারে নাই, আমরা 3-4 পল্টি খেয়ে কোনো রকম গাড়ির থেকে আমরা আবার উঠতে পেরেছি। অনেক আহত হয়েছিল, বিডিআর অনেকে উঠাই নিয়ে তারপরে ভালো সেফটিতে নিয়ে যেতে পেরেছিল। তার আমরা কি করলাম, তখন দেখে যে গুলির বেড়ে যাচ্ছে ওই পাশ থেকে যারা আসতেছিল, তখন তো জোয়ারের সময় ছিল, আমরা রাস্তার ওই পারে নেমে জোয়ারের মধ্যে এই খালের মধ্যে এতটুকু পার হয়ে লোকালয়ে চলে গেলাম আর কি। ওরা আসার পথে তো গুলি করতেছে, আমরা তখন বুঝি না যে গুলি করে আগুন ধরে কেন। পরে বুঝতে পারছি গান পাউডার এবং ট্রেসার বুলেট দিয়ে ওখানে মারলেই তো আগুন ধরতেছে। তো এইভাবে দেখতে দেখতে আমরা অনেক দূরে লোকালয়ে চলে গেলাম। তো আমাদের প্যান্ট শার্ট বদলাইয়ে ওখান থেকে ওই কেস যেরকম বদলাইয়ে ওখানে জেলেরা থাকতো, ওদের লুঙ্গি টুঙ্গি নিলাম। ওদের লুঙ্গি টুঙ্গি নিয়ে আমরা ওখানে এক জায়গায় চুপচাপ বসে রইলাম। ওই শস্যাদিক করছে যে ওইসব বেগুন গাছ টাছের মধ্যে। তারপর ওরা এখানে গোলাগুলি করে চলে গেল। ওই যে ওয়ারলেস সেটটার কথা আপনি বলছিলেন বোধহয়, সেলিমপুরের ওয়ারলেস সেটে তখন ছিল ওই কিছু বাঙালি সৈন্য, ওখান থেকে তারাও গুলি করতেছে, এখান থেকে যারা যাচ্ছিল কুমিল্লা থেকে আসছে এরাও গুলি করতেছে। সমস্যা হয়ে গেল যে ওরা বিভিন্ন জায়গায় ওদের আর্মি স্টাইলে স্থানা করে গুলি করা শুরু করছে। পাবলিক তো আর কোনো দিকে মুভ করতে পারতেছে না, আমরাও মুভ করতে পারতেছি না। এটা একটু থেমে যাওয়ার পরে আমরা আরও কয়েকটা বাড়িতে যেয়ে ওখানে রাত্রি যাপন করলাম। করার পরে ওই রাত পোহালে আমরা ওই গাড়িটা কোথায় আছে দেখি, রাস্তায় আমরা দেখতে গেলাম। গাড়িটা দেখে যে গাড়িটা পড়ে আছে, অনেকগুলো গুলি করা হয়েছে গাড়ির মধ্যে। তারপর লোকজনকে বললাম যে গাড়িটা কি উঠানো যাবে কিনা। তখন তো অনেক কোঅপারেশন ছিল, মানুষের অনেক ইচ্ছা, প্রবল শক্তিশালী ইচ্ছা শক্তি ছিল। তো তারা সেটা গাড়িটা এদিকে অনেক কষ্ট করে সোজা করলো। তারপরে এই যে পাবলিক পিঁপড়া যেমন একটা খাদ্যকে ধরে আর জায়গা থাকে না, ওই রকমভাবে ধরে অনেক দূর টেনে টেনে নিয়ে আসলো। কারো বাড়ির থেকে রশি এটা সেটা নিয়ে আসে, টেনে রাস্তার উপরে আনে। মোটামুটি আমাদের গাড়িটাকে চলার মতো করে দিল। কোথায় গুলি খেয়েছে, কোথায় হয়েছে, এগুলো করে টোরে আমরা আবার ব্যাক করার চেষ্টা করলাম শহরে। কিন্তু ওই যে ওয়ারলেসের ওখানে যে পজিশনটা ছিল, ওদের গোলাগুলির কারণে আমরা আর ব্যাক করতে পারিনি। আমরা আবার সীতাকুণ্ডের দিকে রওনা দিলাম। এরপর 1-2 দিন থেকে আমরা জিপটা নিয়ে আরও কতজন থেকে তারপরে আমরা গেলাম রামগড়। যাওয়ার পথে ওখানে দেখা হলো, আমাদের এমপি ছিলেন মোশাররফ সাহেব, আর তখন ছিলেন আর্মির মধ্যে ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন ভুইয়া, এখন তো মেজর জেনারেল সুবেদারি হিসাবে উনি করছে। এরপর আমরা রামগড় চলে গেলাম। ক্যাপ্টেন ভুইয়ার সাথে আপনার দেখা হচ্ছে, এটা কয় তারিখের ঘটনা আনুমানিক? এটা বোধহয় 31 তারিখের। মানে পাকিস্তান আর্মি তখন শহরে ঢুকে গেছে, আর শহরে ঢুকে গেছে, হ্যাঁ, আপনারা সীতাকুণ্ডের দিকে যাচ্ছে চলে যাচ্ছে। এরপর আবার মাহফুজ স্যারের সাথে যখন কথা হচ্ছিল, ওখানে বললেন যে শুভপুরের একটা অপারেশনের, ছোট একটা অপারেশন, গেরিলা অপারেশনের জন্য ওনারা শহরে ঢুকছেন। তো ওই এপ্রিলেই তো ওটাকে আপনারা ইন্ডিয়াতে ট্রেনিং নিয়ে, ফার্স্ট ট্রেনিং নিয়ে আবার টিমটা পাঠানো হচ্ছিল ওখান থেকে, নাকি এই প্রতিরোধ যুদ্ধের সাথে ওটার কোনো রিলেশন? এটা তখন প্রতিশোধ যুদ্ধ আর নাই তো। আচ্ছা, তখন তো ওই জায়গায় পুরোপুরি বাঙালি পরাজিত। তারপরে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রেনিংটা শুরু হয়েছিল ফার্স্ট এপ্রিল। মার্চে হয়ে গেল তো, মার্চ হয়েছে 27 তারিখ, 4 দিন পরেই। ফার্স্ট এপ্রিল ওখানেই ভারতীয় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের মাধ্যমে দিয়ে ওখানে একটা ট্রেনিং ক্যাম্প করেছিল বাগাভাতে। এবং আমরা মনে করি ওইটাই ওদের, যেখান থেকে আমরা যারা গেছিলাম আমরাই তখন ফার্স্ট পেজ ছিলাম। ওখানে শর্টকাট 1 সপ্তাহের একটা ট্রেনিং দিত। তো ওই ট্রেনিং দেওয়ার পরে তারা পাঠিয়ে দিয়েছিল আবার রামগড়। ওখান থেকে 7-8টা টিমের ওই 1 সপ্তাহ ট্রেনিং হয়েছিল। ওরা আসলে ওদেরকে কিছু কিছু কাজের জন্য পাঠিয়ে দিয়েছিল। আমাদের জানা মতে যে টিমটা গিয়েছিল শুভপুর ব্রিজে, সেখানে তাদের কারো কাছ থেকে আমরা যেটা বর্ণনাটা পেয়েছি সেটা হচ্ছে যে ট্রেন্সটা করেছিল
পরে আমরা দেখছি যে অ্যাঙ্গেলের টেন্সটা করছিল অত্যন্ত সায়েন্টিফিক। চারিদিকেই তারা সেফ থেকে গুলি করতে পারবে সেখানে ছিল। তো সেখানে স্থানীয় লোকরা বলল সেখানে একটা লোককে তারা মারতে পেরেছিল, সামরিক বাহিনী ড্রেস ছিল, তার গায়ে তার মুখে আটা ছিল। ওখানকার স্থানীয়রা যারা বলছে আটা ছিল মানে বোধহয় শুকনো আটা খেয়েছে, 5-7-10 দিন হয়ে গেছে না, শুকনো আটা খেয়েছে এরকম ছিল। তো এরপরে কিন্তু ওরা যখন আবার রিইনফোর্সমেন্ট হয়ে চলে আসছে তখন তো আর শুভপুর ব্রিজে কিছু করা সম্ভব হয়নি। তারা গেছিল, তারা আবার ব্যাক করে চলে আসছে। এবং এখান থেকে আপনার এটা কি বারিহাট থেকে যেটা রামগড়ের রাস্তাটা আসছে এর মধ্যে কয়েকটা ব্রিজ ডেমোলিশ করে ভেঙে দেওয়া হয়েছে যেন পাকিস্তানিরা ব্যাক করতে না পারে। তার মানে 11 তারিখ পর্যন্ত কিন্তু শহরে অথবা চট্টগ্রামের আশেপাশে পেরিফেরির মধ্যে যুদ্ধ চলছে। আবার কিছু কিছু মুক্তিযোদ্ধাকে রামগড়ে অপারেশনের জন্য তৈরি করে আবার ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে চট্টগ্রামের যুদ্ধটা তাহলে একদম এপ্রিলের শুরুতে, মানে একদম আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেছে তাহলে বলা যায় এপ্রিলের শুরু থেকে। হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি একটু ক্লিয়ার করি যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে যুদ্ধের সময় আমরা যারা গিয়েছি আমরা কি জানি, তাই না? তখন যখন আমরা অস্ত্রের ট্রেনিং নিয়ে যখন আসলাম তখন আমি লাঠিটা ভালো ঘুরাইতে পারতাম না। যখন ট্রেনিংটা নিলাম কীভাবে শুইতে হবে, কীভাবে অ্যাটাক করতে হবে, তখন নিশ্চয়ই আমার অনেক সাহসটা বেড়ে গেছে। এবং আমার সাথে আরও অস্ত্রওয়ালা 2-4-5 আছে, তাই না? তো সামরিক বাহিনীর লোকরা যারা আসছে তারা হয়তো ওই মিরেশ্বরের পাশ দিয়ে ওখান দিয়ে অনেককে পাঠিয়ে দিছে। তো অনেকের পছন্দ ছিল না, এটা মানে ইতিহাসে নোট হওয়া উচিত। সেটা হচ্ছে যে অস্ত্রগুলা দিয়ে পাঠিয়েছে এটা যুদ্ধ করার মতো অস্ত্র ছিল না। যুদ্ধ করার মতো অস্ত্র না মানে পাকিস্তান সামরিক বাহিনীর কাছে যে অস্ত্রগুলো ছিল ওটার সাথে ফাইট দেওয়ার মতো অস্ত্র না। অর্থাৎ 303 রাইফেল, তার সাথে এত বড় বড় একটা ব্যানেট, আর 10 জনের একটা গ্রুপে হয়তো একটা SMG দিয়েছে, হয়তো একটা রিভলভার দিয়েছে, 2-3 গ্রেনেড দিয়েছে। এটা তো আপনার কোনো এক সময় কোনো এক জায়গায় যদি আমি দেখি যে এখানে 10 জন পাঞ্জাবিরা আছে এখানে থাকে, ওটাকে অ্যাটাক করার মতো সাফিসিয়েন্ট কিছু না। তো সবাই সেভাবেই তো একটু নিরাশ ছিল আর কি। এর বাইরে স্যার আপনার কোনো ঘটনা যেটা আপনার কাছে মার্চ মাসে অথবা ইয়েতে আপনি না হলেও কোনো একটা ঘটনা আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন, আপনার মনে হয় যে উল্লেখযোগ্য বলার মতো, অথবা EPR এর কোনো একটা অপারেশনের কোনো একটা আপনার সামনে ঘটছে অথবা কোনো একটা শুনছেন সিগনিফিকেন্ট কিছু যদি মনে পড়ে অথবা যদি বলতে চান? আমি একটু বলে গেছি বোধহয় EPR BDR এর যে যুদ্ধটা হলো যে স্টোরের মধ্যে গোডাউনে, সেখানে ওদেরকে 3 জনকে মেরে জীবন্তই ছিল, অনেকেই রক্ত ঝরতেছিল, সেগুলোকে রশি দিয়ে বেঁধে ঝুলাইয়ে রাখছিল ওই বিল্ডিংয়ের ছাদের থেকে নিচের দিকে। ওই 3টা লোকই মারা গিয়েছিল। এটা আমি একটু আগে বলছি, ওই যে ঈদগাহ কাঁচা রাস্তার মাথায়, ওখানে কিন্তু একটা ছোট স্মৃতি করা হয়েছে। আমাদের তো সময় হবে না গেলে হয়তো। আর আমরা একটা করেছিলাম ওই ঠিক মোড়ের মধ্যে, কিন্তু ওই কারণে, যেমন তখন মেয়র ছিলেন মঞ্জুর সাহেব, উনি তো ভারপ্রাপ্ত ছিলেন বোধহয়, ওনার সময়ে তো উনি অতটুকু করতে পারেন না, ওখানে একটা স্তম্ভের মতো করে রাখছে, ওইটা টিন দিয়ে ঘেরা দিয়ে রাখছে, ওই যে জায়গাটায় অ্যাম্বুশটা হয়েছিল। ঘটনাটা একটু বুঝাই কয়েকটা লাইন, মানে যাচ্ছেন কিভাবে দেখছেন ওটা একটু বলেন, মানে 3টা লাশ যে দেখছেন, আমার তো মাঝখানে অনেকগুলো কথা ইন্টারাপ্ট হয়েছে। হ্যাঁ, না এটা তো আসলে এই যে মানুষগুলোকে মেরে ফেলে রেখেছে রাস্তায়, মানুষগুলোকে মেরে ঝুলাই রেখেছে, অনেক জায়গায় গাছের উপর লটকে রেখেছে, এগুলো তো তখনকার মধ্যে আমি কিংবা আপনি যে বয়সে ছিলাম এগুলো, এই দৃশ্যগুলোর জন্য আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না। আমরা আমাদের হৃদয়টা আটকে উঠত, আমার মতো একটা মানুষকে এভাবে ঝুলিয়ে রাখছে। আমি তো ওখানে নিয়ে তাকে
সেভ করার কোনো সুযোগ ছিল না। তখন তো অলরেডি টহল শুরু হয়ে গেছে। তো এই এই জিনিসগুলো দীর্ঘদিন মানে স্মৃতিতে ভেসেছে, আমরা স্মরণ করেছি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে যাচ্ছেন অথবা দেখছেন এই ঘটনাটা একটু সবিস্তারে যদি মানে অল্প। এই তো এরকম দেখলাম যে ওদেরকে ঝুলিয়ে রাখতে তো আর দেখি নাই, জি। যেইভাবে 3টে মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের শরীর থেকে হয়তো বা তখনও রক্ত পড়তেছে। পরে আশেপাশের লোকজনরা 2-3 দিন পরে ওদেরকে নামিয়ে নিয়ে ওই রাস্তার পাশে তাদেরকে দাফন করেছে।